বাংলাদেশে বিএনপি দল ভালো ফল করায় এখন যার পরনায় খুশি ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী খুশি এই কারণেই যে বাংলাদেশে এবার জামাত দল জয়ী হয়ে সরকার গড়বার এক জোরদার সম্ভাবনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত জামাত পরাজিত হওয়ায় দিল্লিতে এবার খুশির হাওয়া। খোদ নরেন্দ্র মোদী ফোন করে শুভেচ্ছা বার্তা বিনিময় করেছেন তারেক রহমানের সঙ্গে ফোন আলাপে তার খুশির কথা এবং ভারতবর্ষের সব রকম সহযোগিতার আশ্বাস জানিয়েছেন শ্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার থেকেও বড় কথা হলো আজ আরো একটি নতুন খবরে এখন ভারত বাংলাদেশের মিডিয়া সরগরম। বিএনপি দলের পক্ষে বিদেশ নীতি উপদেষ্টা হুমায়ুন কবির তিনি জানিয়েছেন তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই খবর প্রকাশ করেছে ভারতবর্ষের জনপ্রিয় গণমাধ্যম ওয়াইওন জানিয়েছে বাংলাদেশ ইলেকশনস রেজাল্ট, বিএনপি টু ইনভাইট পিএম মোদী ফর তারেক সুয়ারিং ইন। তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে চলেছে বিএনপি দল ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে। শেষ পর্যন্ত সত্যি ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঢাকা সফর করে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই খবরে এখন কৌতূহল তৈরি হয়েছে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে। আমরা জানি ভারত এবং বাংলাদেশ এই দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত তলানিতে এসে ঠেকেছে। বিশেষ করে শেখ হাসিনা গত 2024 সালের 5ই আগস্ট জুলাই বিপ্লবের পর গণ আন্দোলনের চাপে যখন বাধ্য হয়ে দেশ ত্যাগ করেন এবং ভারতবর্ষের রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন, তারপর থেকে দফায় দফায় বাংলাদেশের পক্ষে ভারতবর্ষের সরকারকে অনুরোধ করা হয়েছিল এই স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণ করবার। কিন্তু ভারতবর্ষের সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের দেওয়া অনুরোধে কোনো পাত্তা দেয়নি, কোনো রকম প্রতিক্রিয়া জানায়নি এতদিন পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো হবে কি হবে না। এবং এরই মধ্যে 2025 সালে আমরা জানি নভেম্বর মাসের 17 তারিখে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল তাদের দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে তারা রায় দিয়েছে শেখ হাসিনা তিনি একজন গণহত্যাকারী, আর গণহত্যাকারী বাংলাদেশে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্রাইমস ট্রাইব্যুনাল ফাঁসির রায় শুনিয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত শেখ হাসিনা ভারতবর্ষে রাজনৈতিক আশ্রয় থাকবার কারণে তার শাস্তি প্রক্রিয়া শুরু করা যায়নি। এই আবহে নতুন করে বিএনপি জয়ের পর বাংলাদেশের ত্রয়োদশ সংসদীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হবার পর যখন নতুন সরকার দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছে, সেই আবহে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করবেন বলে খবর গুঞ্জন, এখন নতুন করে দুই দেশের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে শেখ হাসিনার বিষয়ে ভারতবর্ষ আগামী দিনে কি অবস্থান গ্রহণ করে। কারণ এই শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানকারী আন্দোলনকারীদেরকে খুন করা, গুম করা এবং আয়না ঘরে সুদীর্ঘ কাল ধরে বাংলাদেশের নিরীহ মানুষকে অত্যাচার করবার এক সুদীর্ঘ লিস্ট রয়েছে তার নামে। বিশেষ করে জুলাই আন্দোলনকারীদেরকে 1581 জন আন্দোলনকারীকে খুন করেছেন এবং 20,000-এরও অধিক আন্দোলনকারীকে চিরতরে পঙ্গু করে দিয়েছে হাসিনা সরকারের পুলিশ তার নেতৃত্বে। তাই বাংলাদেশের মানুষ এখন পথে আছে কবে শেখ হাসিনাকে বিচারের কোর্টে দাঁড় করানো যায় এবং তাকে যোগ্য শাস্তি দেওয়া যায়। এই প্রসঙ্গে আমরা আরো একটি খবর দেখে নেব। বিএনপি দল 13 তারিখে তাদের ভূমিধস বিজয়ের পরই তাদের দলের পক্ষে ভারত সরকারকে অনুরোধ করেছে আরো এক দফা শেখ হাসিনাকে ভারতবর্ষে প্রত্যর্পণ করার দাবি জানিয়ে। ইন্ডিয়া টুডে এই খবর কোট করেছে, সেন্ড হার ব্যাক, বিএনপি টু সিক হাসিনাস এক্সট্রাডিশন ফ্রম ইন্ডিয়া আফটার টেকিং পাওয়ার। বিএনপি দল তারা বিজয়ী হবার পর সরাসরি ভারত সরকারের কাছে তারা প্রার্থনা করেছে যে অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হোক, যাতে করে তার বিচার প্রক্রিয়া এবার শুরু করা যায় এবং তাকে ফাঁসির কাঠে দাঁড় করানো যায়। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, ব্যক্তিগতভাবেও শেখ হাসিনাকে শাস্তি দেওয়ার বিষয়ে তিনি অত্যন্ত যত্নবান হবেন। এই কারণে আমরা প্রত্যেকে জানি যে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন 2009 সাল থেকে ধারাবাহিকভাবে 2024 সাল পর্যন্ত, সেই সময়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দীর্ঘকাল বন্দী করে রাখা হয়েছে, এমনকি তার চিকিৎসা পাবার যে আইনি অধিকার, সেই অধিকার থেকেও বঞ্চিত করেছিল শেখ হাসিনা। তাই তারেক রহমান খালেদা জিয়ার সুযোগ্য সন্তান হিসেবে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আর তিনি প্রধানমন্ত্রী হবার পর স্বাভাবিকভাবেই শেখ হাসিনাকে দেশে ফেরাতে তিনি চাপ প্রয়োগ করবেন ভারত সরকারের উপর। আর এই আবহে ভারত সরকার যখন নতুন করে
বাংলাদেশের এই নবনির্বাচিত সরকারের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে উৎসাহী এবং তারেক রহমানকে তিনি শুভেচ্ছা বার্তা জানিয়ে ফোন আলাপ করেছেন যখন নরেন্দ্র মোদী, তখন স্পষ্ট একটি ইঙ্গিত আসছে যে ভারত সরকার এই মুহূর্তে তারা বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক সময়ে যে কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত বাধাগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সম্পর্ককে নতুন করে মজবুত করবার একটা প্রয়াস কিন্তু করা হবে ভারত সরকারের পক্ষে। তাই শেখ হাসিনাকে শেষ পর্যন্ত ভারতবর্ষের সরকার সত্যি সত্যি বাংলাদেশে পাঠিয়ে তাকে ফাঁসির কাঠে যাওয়ার ব্যবস্থা করে কিনা তা দেখবার। কিন্তু আরো এই প্রসঙ্গে আরো একটি বিষয় আলোচনা দাবি রাখে বাংলাদেশের সাধারণ মানুষ। শ্রী নরেন্দ্র মোদী তিনি যদি ঢাকা সফর করেন, বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি হতে পারে? কারণ বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই ভারতবর্ষের সরকার, বিজেপি শাসিত যে সরকার ভারতবর্ষে এই মুহূর্তে ক্ষমতায় আছে 2014 সাল থেকে, সেই সরকার ইতিমধ্যেই মুসলিম বিদ্বেষী কার্যকলাপে কুখ্যাত হয়ে উঠেছে এবং বাংলাদেশের সঙ্গেও ভারতবর্ষের বর্তমান যে সম্পর্ক যে কূটনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তার প্রধানতম কারণ ভারতবর্ষের গদি মিডিয়া। যে গদি মিডিয়া বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায় সীমাহীন অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, তাদেরকে বাড়িঘর পুড়িয়ে দেওয়া, খুন করা, গুম করা, এই বিস্তারিত অভিযোগ করে থাকে ভারতের গণমাধ্যম। এই গণমাধ্যমের চালিয়ে আসা ভুরি ভুরি অভিযোগে বাংলাদেশের মানুষ ভীতশ্রদ্ধ। অপরদিকে এই বিজেপি সরকার ভারতবর্ষে 2014 সালে ক্ষমতা আসার পর থেকে ধারাবাহিকভাবে মুসলিমদের উপরে সাম্প্রদায়িক বিদ্বেষমূলক একাধিক তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং ভারতবর্ষে অসংখ্য মুসলিম মানুষকে পিটিয়ে খুন করা হয়েছে গো হত্যার নামে। এই ভারতবর্ষে যেখানে আল কবির নামক একটি সংস্থা যারা গো হত্যা করে গো মাংস বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে, সেই আল কবির যেখানে ভারতবর্ষের বিজেপি দলের ঘনিষ্ঠ এবং তিনি ধর্মীয় পরিচয়ে হিন্দু, অথচ সাধারণ গরিব হিন্দু সম্প্রদায়ের মানুষ, দলিত মানুষকে পিটিয়ে খুন করা হয় এই ভারতবর্ষে ধর্মের নামে। উত্তরপ্রদেশ এমন একটি রাজ্য, যোগী আদিত্যনাথ এই নরেন্দ্র মোদীর প্রিয় মুখ্যমন্ত্রী, যে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে মুসলমান মানুষ তাদের নিজের বাড়িতে নামাজ পড়বার দায়ে অ্যারেস্ট হন। অসংখ্য মুসলিম যুবককে তার বাড়িকে গুড়িয়ে দেওয়া হয়েছে বুলডোজ করে। ভারতবর্ষের বিজেপির মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, যিনি প্রতিদিন মুসলমান সম্প্রদায়কে, মিয়া মুসলিমকে অত্যাচার করতে হবে, তাদেরকে হয়রানি করতে হবে, তাদের উপর জুলুম করতে হবে, এসআইআর করে তাদেরকে শিক্ষা দিতে হবে, একাধিকবার সরাসরি সাংবিধানিক আইন লঙ্ঘন করে ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলছেন। অথচ এই নরেন্দ্র মোদী সে বিষয়ে চুপ হয়ে থাকছেন। তাদের নামে তাদেরকে একটি সতর্কতামূলক বাক্য তিনি উচ্চারণ করেন না। ওদিকে বাংলাদেশের সংখ্যালঘু নিধন নিয়ে ভারতবর্ষ সরকার এবং মিডিয়ার সীমাহীন দ্বিচারিতা। সাম্প্রতিক সময়ে দীপু দাস, বাংলাদেশে একজন হিন্দু যুবক, তার খুন হওয়াকে কেন্দ্র করে ভারতবর্ষ নজিরবিহীন সাম্প্রদায়িক রাজনীতি লক্ষ্য করেছে। বাংলাদেশের সফল একজন ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে যখন ভারতবর্ষের কলকাতা নাইট রাইডার্স আইপিএল টিম, যার মালিক শাহরুখ খানের টিম যখন মুস্তাফিজুর রহমানকে দলে নেয়, তার বিরুদ্ধে ভারতবর্ষের বাজরাং দল, আরএসএস এরা জঙ্গি আন্দোলন শুরু করে। এমনকি কলকাতার রাজপথে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলাদেশের হাই কমিশনের অফিসকে উড়িয়ে দেওয়ার এক বিধ্বংসী আন্দোলন শুরু হয়ে যায়। এই চাপের কাছে নতি স্বীকার করে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ছেলে জয় শাহ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স টিমকে চাপ প্রয়োগ করে যাতে করে মুস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্স টিমের হয়ে খেলাকে বাতিল করা হয়। তারপরেই আমরা দেখলাম বাংলাদেশের ক্রিকেট টিমকে বর্তমানে ভারতবর্ষে যে টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে, সেই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ তাদের দল পর্যন্ত পাঠায়নি। এক কথায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক যখন একেবারে শূন্য, সাধারণ নাগরিকের দুই দেশের মধ্যে যাতায়াত পর্যন্ত সীমিত হয়ে গেছে, প্রায় বন্ধ হয়ে গেছে, সেই আবহে নতুন করে যদি নরেন্দ্র মোদী বাংলাদেশে যান, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরো মজবুত হয় কিনা এবং যে সাম্প্রদায়িক যে অবিশ্বাস, যে বিশ্বাসহীনতার বাতাবরণ তৈরি হয়েছে, কিভাবে দুই দেশের সাধারণ মানুষ আবারও বন্ধুত্বের বাঁধনে আবদ্ধ হয়, সেটা দেখার অপেক্ষায় পদাতিক টি10।